আসসালামু আলাইকুম। জেনিত ম্যাথ স্টাডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়িয়ের চতুর্থতম পাঠ নিয়ে। এই পাঠটা তোমাদের জন্য আলোচনা করব। 80 পেজের একক কাজ এখান থেকে শুরু করব, যতদূর পারি আলোচনা করব। এখানে একটি একক কাজ আছে, সেটি হচ্ছে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে 1500 টাকা জমা করে। তিনি 4 মাসে নিয়মিত জমা করে, কিন্তু বিশেষ প্রয়োজনে পঞ্চম মাস শেষ হওয়ার আগেই টাকাগুলো তুলে নেয়। সরল মুনাফার হার 10% হলে তিনি কত টাকা ব্যাংকে জমা পেলেন, মানে ব্যাংক থেকে তিনি মোট কত টাকা পেলেন এই 10% মুনাফার হারে। এখানে একটি বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে প্রতি মাসে জমা দেয় 1500 টাকা এবং মোট জমা দিয়েছে 4 মাস। তার মানে 4 15 গুণ 4 সমান মোট জমা দিয়েছে হচ্ছে 6000 টাকা। আর এটা হচ্ছে পি, মোট জমা দিয়েছে। আর এখানে বলছে 10% হার, এটা হচ্ছে আর, আর হচ্ছে 10%। আমরা জানি যে পার্সেন্ট মানে 1/100, অর্থাৎ 10 গুণ 1/100। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এরকম হয় 10/100 হয়। এটা হলো। এখন আমরা এটা ক্লিয়ার করে দেখাবো। তবে তার আগে একটু বলি, সেটি হচ্ছে এখানে যেহেতু বলেছে যে প্রতি মাসে 1500 টাকা করে জমা দেয় এবং প্রতি মাসেই কিন্তু 10% হারে সে মুনাফা পায়, তাহলে প্রথম মাসের হিসেব আলাদা, দ্বিতীয় মাসের হিসেব আলাদা। যখন 3000 টাকা হবে, তৃতীয় মাসে যখন 4500 টাকা হবে তার হিসাব আলাদা। তার মানে প্রত্যেকটা মাসে আলাদা আলাদা হিসাবটা আমরা বের করব। তো চলো আমরা সেইটা কিভাবে বের করতে হবে দেখি। এখানে আমরা অঙ্কটি তুলে রেখেছি। এখন আমাদের এখানে কাজ হবে হচ্ছে যে 4 মাসে মোট, এখানে লিখে নিচ্ছি মোট জমা করে। 4 মাসে মোট জমা করে, যেহেতু এক মাসে 1500 টাকা, তাহলে 4 মাসে জমা করে 1500 গুণ 4, এত টাকা মাথায় রাখতে হবে। তাহলে হয়ে গেল হচ্ছে 6000 টাকা। এটি হচ্ছে মোট জমা করে। আর এখানে পার্সেন্টেজ, এই যে আর মাথায় রাখতে হবে, এই আর এর মানটা হচ্ছে মুনাফার হার। এখানে আছে, আমরা এখানে লিখতেও পারি অবশ্য মুনাফার হার, এটা আমরা লিখতে পারি মুনাফার হার আর সমান, এখানে লিখবো হচ্ছে কত 10%। তার মানে 10%কে লিখতে পারি এরকম 10 গুণ 1/100, একবারে লিখতে গেলে 10/100। এটি হলো। এখন এখান থেকে আমরা অঙ্ক করব একে একে। প্রথম মাসের হিসাব করব 1500 টাকা দিয়ে, দ্বিতীয় মাসের হিসাব করব 3000 টাকা দিয়ে, তৃতীয় মাসের হিসাব করব 4500 টাকা দিয়ে, চতুর্থ মাসের হিসাব করব 4000 টাকা দিয়ে। এইভাবে করব। তাহলে প্রথম মাসে আমরা হিসাবটা করে ফেলি। এখন প্রথম মাসের হিসেবটা যখন আমরা করব তখন এইরকম দেব যে প্রথম মাসের জমার উপর মুনাফা মাথায় রাখতে হবে। আমরা জানি যে এই মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি এন আর অথবা পি আর এন, এটা দেওয়া যায়। এখন এইটাই কিন্তু আমাদের হবে। তাহলে এটা কত, এটা যেহেতু প্রথম না দিলেও চলবে, আমরা আয়টা দিলাম না। তাহলে এই জায়গাটা আছে প্রথম মাসের টাকা আমাদের কত ছিল, প্রথম মাসে জমা দেওয়া হয়েছিল 1500 টাকা করে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1500 টাকা গুণ আর সমান কত হয়েছিল 100/10/100 এটা হয়েছিল। আর মাস হয়েছিল আমাদের এন মানে বছর, মাথায় রাখতে হবে কিন্তু এন মানে বছর। বছর কত হয়েছিল, বছর হয়েছিল 1 মাস। তাহলে 1 মাসকে যদি আমরা বছর করি, 1 মাসকে যদি আমরা বছর বানাই, তাহলে 12 দ্বারা তাকে ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের এই এনটা হবে হচ্ছে ইন্টু 1/12, মাথায় রাখতে হবে কিন্তু এইটাই কিন্তু অঙ্ক। এবারে খেয়াল করে দেখো যে এটা কি করে ক্যালকুলেশন করলে হয়। দেখো 1 2 1 2 শূন্যটা কেটে গেল। এবারে এইটার সাথে এটা যদি গুণ করা যায় তাহলে 150 হয়। আর একে আবার এই যে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা মোট ভাগ করে এর মানটা আছে 12.5, মাথায় রাখো কিন্তু। এই টাকাটা হলো কত, প্রথম মাসের মুনাফা, মাথায় রাখতে হবে শুধু মুনাফা হলো কিন্তু প্রথম মাসের মুনাফা আয়। এবারে ঠিক একই রকম আমরা করব দ্বিতীয় মাসের মুনাফা। দ্বিতীয় মাসের মুনাফা
এবার দ্বিতীয় মাসের মুনাফাটা কি হবে? ঠিক একই রকম হবে। দ্বিতীয় মাসের মুনাফাটা হবে হচ্ছে 1500, কেননা ওই মাসেও তো 1500 টাকাই জমা দেওয়া হয়েছিল, মাথায় রাখতে হবে কিন্তু। তার মানে 10 বাই আবার কি 100, আর এই জায়গাটা হবে কিন্তু এবারে যেহেতু দ্বিতীয় মাস তাই ওখানে 2 দ্বারা গুণ, এত বাই 12। এবারে এটি কাটাকাটি করতে হবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে গেলে আবার 150 হয়, 150 দুগুণে 30, তার মানে 30 বাই 12, 300 বাই 12। এই 300 বাই 12কে যদি এখন আমরা ভাগ করি তাহলে এটি হবে হচ্ছে 25 টাকা। এটা হলো 25 টাকা, এটা হচ্ছে দ্বিতীয় মাসে। এবার ঠিক একই রকম আমরা তৃতীয় মাসে বের করব। তাহলে এখানে লিখবো হচ্ছে তৃতীয় মাসের জমার বা তৃতীয় জমার মুনাফা, এটা হবে হচ্ছে 1500 গুণ 10 বাই 100 গুণ, এইটা হবে আছে 3 বাই 12। এবারে এটাও যদি ক্যালকুলেশন, এই 2 শূন্য 2 শূন্য কেটে যায়, টোটাল দ্বারা ক্যালকুলেশন করে যদি ভাগ করা যায় তবে দ্বিতীয় মাসের মোট যে টাকা হবে সেটা হবে আছে 37.5 টাকা। এটা আমরা ক্যালকুলেশন আমি করেছি ক্যালকুলেটর দিয়ে। এবারে ঠিক একই রকম যদি দেয় চতুর্থ মাসের জমার মুনাফা, এটা যদি বের করি একই রকম, তাহলে এটা হবে 1500 গুণ 10 বাই 100 গুণ 4 বাই 12, এটা হবে। এটা ক্যালকুলেশন যদি এখন করা যায়, এই 2 শূন্য কেটে যায়, টোটাল করলে হয় 50 টাকা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মোট মুনাফা। তার মানে এখানে লিখবো হচ্ছে 4 মাসের মুনাফা অথবা মোট মুনাফা দিই। হ্যাঁ, 4 মাসের মোট মুনাফা সমান প্রথম মাসে হয়েছিল 12 টাকা, 12.5 টাকা। দ্বিতীয় মাসে কত হয়েছিল দেখে আসি। দ্বিতীয় মাসে 25 টাকা হয়েছিল, 25 যোগ তৃতীয় মাসে হয়েছিল 37.5, আর চতুর্থ মাসে হয়েছিল 50 টাকা। তাহলে এটি এখন টোটাল আমাদেরকে যোগ করতে হবে, আর টোটাল যোগ করলে হয় হচ্ছে 125 টাকা। ঠিক আছে, এই যে 125 টাকা হলো, এটি কিন্তু মোট মুনাফা হলো। এবারে আমাদের মোট টাকা পাবে, হ্যাঁ মোট টাকা পাবে অথবা উত্তোলন করলো, মোট পাবে। আগে কথা হয়েছিল 6000, আমরা গুণ করেছিলাম না যে 4 গুণ 15 6000 যোগ 125 টাকা। তাহলে মোট কত টাকা হলো? এখন এটা যদি যোগ করা হয় তাহলে 6125 টাকা। ওকে, এই হচ্ছে অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য আশা করি বুঝতে পেরেছো। এখানে নতুন করে আর কোনো কিছু বলার নেই, আমি সম্পূর্ণ বলেছি। শুধু এখানে কাজ আছে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস করে বের করে মোট পিআই যোগ করে তার সাথে এই যে 15, যেহেতু 4 মাসে মোট গুণ করেছে, 4 মাসে যোগ করলে মনে হয় 6000 টাকা হয়। 6000 টাকার সাথে মোট মুনাফা হয়েছে 125 টাকা। এটা যোগ করলে যা হবে সেটা হবে মোট টাকা সে 4 মাস পরে উত্তোলন করার সময় পাবে। এইটি হচ্ছে অঙ্কটি, এই কাজটা ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটা বুঝতে পেরেছো। এখন দেখো চক্রবৃদ্ধির মুনাফাটা কি। চক্রবৃদ্ধির মুনাফাটা আসলে আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি, অঙ্ক করতে গেলে ক্লিয়ার হওয়া যাবে। তারপরে আমি একটু চক্রবৃদ্ধির মুনাফাটা বলি। মনে করো যে 100 টাকা এক বছরের, খেয়াল করতে হবে, 1 বছরের মুনাফা 100 টাকা, 1 বছর মুনাফা 10 টাকা। ঠিক আছে, এবারে এই 100 টাকা 1 বছরের মুনাফা যে 10 টাকা হলো, তাহলে 1 বছর পরে মোট টাকা হবে কত? এই 100 যোগ এই 10, তাহলে মোট টাকা হলো কত? 110 টাকা। খেয়াল করতে হবে কিন্তু, আমি কিন্তু বুঝাচ্ছি, 110 টাকা হলো। এবারে দ্বিতীয় বছরে একই যদি মুনাফার হার হয়, এই হার যদি 10%ই হয়, তাহলে দ্বিতীয় বছরে কত হবে? দ্বিতীয় বছরে আমাদের হিসাবটা হবে কিন্তু এই যে 110 টাকার হিসাব। প্রথমে আমরা হিসাব করেছিলাম কত? 100 টাকার, কিন্তু দ্বিতীয় বছরে যে হিসাব হবে কত? 110 টাকার। তার মানে আমরা জাস্ট দ্বিতীয় বছরের সময় একই রকম 1 বছরেরই বের করব, কিন্তু এখানে লিখবে হচ্ছে 110 টাকা 1 বছরের মুনাফা, কেননা দ্বিতীয় বছরের যে 1 বছরের মুনাফা এই যে 10 টাকায় লিখব। হ্যাঁ,
তারপরে যেহেতু 10%, এইবারে এই জায়গাটাই হবে কত, 110 যোগ এই জায়গাটায় কত টাকা হবে ক্যালকুলেশন করলে আমাদের 11 টাকা হবে কিন্তু ক্যালকুলেশন করার পরে। তাহলে এইবারে যোগ করলে খেয়াল করে দেখো, এই 110 আর 11 টাকা যদি যোগ করা হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে 1, 2, 1, এই যে 121 টাকা। ঠিক আছে, এই যে দ্বিতীয় মাসে 121 টাকা হলে এবার তৃতীয় মাসে যখন বের করবো তখন মোট লভ্যাংশ দিয়ে মোট টাকা হবে 121 টাকা। এই জায়গায় কিন্তু এখন আমরা ক্যালকুলেশন করবো 121 টাকা দিয়ে। এইটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সুদে সুদ যাকে বলা হয়। তার মানে মুনাফা যা পাবো সেই মুনাফা আবার চলে যাবে হচ্ছে মোট হিসেবের সাথে। তার মানে এখানে যেটা বলেছে সেটা দেখি, প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। আমি যেটা বললাম সেটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্ক করলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক করে দেখি যে কতটা ক্লিয়ার করতে পারি। দেখো 6% মুনাফার হারে 3000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধির মুনাফা বের করো। আগে চক্রবৃদ্ধির মূলধনটাই বের করি, তারপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। খেয়াল করে দেখো এখানে এই 6% মানে কি, আর সমান 6%, তার মানে 6/100। এটা হলো এই যে 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা 6 যেখানে খেয়াল করো 6/100 টাকা, এটা আমরা জানি। এবার বলছে 3000 টাকা 1 বছরের মুনাফা, এখানে কিন্তু বের করছে 3000 টাকার মুনাফাটা বের করে নিচ্ছে। 3000 টাকা 1 বছরের মুনাফা ঠিক একই রকম, 3000 টাকা এখানে রেখে দিয়ে এই 6/100ই থাকলো, 3000 টাকা উপরে গুণ হয়ে গেল। এটা মাথায় রাখবা, এটা যদি কেটে দিই এভাবে হয়ে যায়, এরা আলাদা করে করেছে তাই। এখন দেখো 1, 2, 1, 2 শূন্য কেটে গেলে এখানে 3, 6, 18 আর এই যে শূন্য 180 টাকা হয়। এটা 3000 টাকা 1 বছরের মুনাফা হলো এই 180 টাকা। ওকে, এটা কিন্তু 1 বছরের হলো, মাথায় রাখতে হবে। কিন্তু এখানে কিন্তু 1 বছর দিয়েছে, এই যে 1 বছর। যদি এখানে 3 দিত তাহলে কিন্তু 3 বছরের হয়ে যেত, কিন্তু এখানে দেওয়া আছে 1। এটা ভাবতে হবে যে এটা দিতে 1 হয়েছে। এখন বলছে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা। তার মানে 1 বছর পরে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? আগে মোট টাকা ছিল কত, 3000, এখন মুনাফা পেয়েছে 180। তাহলে এই 3000-এর সাথে যে 180 যোগ করা হলো, এইটা হলো হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন টোটাল 1 বছরের হয়েছে। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন এটা 1 বছরের ক্ষেত্রে আমরা সূত্র বের করব কি করে, খেয়াল করে দেখো এখানে 3000 লেখা হয়েছে, আবার যোগ 3000 গুণ 6/100। তার মানে এটা কাটাকাটি করলে কিন্তু আবার এখানে যাবে। কিভাবে বলি, এটা কেটে গেলে এটা কেটে গেলে এখানে কত হলো, 160 হলো, আর এখানে 6, সরি এখানে 30 হলো, এখানে 6, এটা গুণ করলে কিন্তু 180 হবে। কি করে এটা কেন করা হয়েছে সেটা বলি, একটা সূত্র তৈরি করা হচ্ছে। এবারে এখান থেকে 3000 কমন নেওয়া হয়েছে, কমন নিলে এখানে থাকে 1 আর এটা কেটে যায়, থাকে আছে 6/100। এই যে 1 যোগ 6/100, তার মানে এইটা কমন। এই কমনটা নেওয়ার জন্য এরকম একটি সূত্র হয়ে গেল। এখন প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ, এটি একটি সমীকরণ তৈরি করা হলো। এই সমীকরণটাকে এই যে 1 বছর প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা, তার মানে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এ দ্বারা প্রকাশ করা হলো। আর 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ, এই যে পিটাকে বলা হয়, এই 3000 টাকে বলা হয়েছে পি। এই যে পি মোট মুনাফা, আসল, সরি মোট আসল, ইনটু এই যে এখানে 1 আর এটা হচ্ছে পার্সেন্টেজ বলতে এটাকে আর বোঝাই। ওকে, এই যে আর বোঝাই সেই আরটা এখানে দিয়েছে। তার মানে এটা হলো হচ্ছে এর উপরে কিন্তু 1 আছে, কেননা এটা 1 বছরের জন্য প্রথম বছর। এখন ঠিক একই রকম যদি অঙ্ক করা যায়, এটা 2 বছর দেওয়া যায় সেক্ষেত্রে এখানে হবে 2, 3 বছর দেওয়া যায় এখানে হবে 3। সেটা কি করে, এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে তাহলে মোট যোগ করে হয়েছিল কত, 3180 হয়েছিল না? সেই 3180 টাকা 1 বছরের জন্য মুনাফা এত টাকা আগের মতোই। আবার 2 বছর পরে চক্রবৃদ্ধির মূলধন এত করেছে, সেই আগের মতোই অঙ্ক করেছে, সেম ক্যাটাগরি করে কি করেছে, এই যে এটা কমন নিয়ে আছে 3180 কমন নিয়ে এরকম তৈরি করেছে। তৈরি করার পরে এইটা এখানেই থাকলো, এখান থেকে এটুকু কি আর হয়ে গেল। খেয়াল করে দেখো এত গুণ এত, কেন এত গুণ এত 2 বার দিল, এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে। এখানে খেয়াল করে দেখো যে 3000 গুণ 1 যোগ 6/100 গুণ, এই যেখানে কিন্তু একটি আবার ব্র্যাকেট দেওয়া আছে,
আবার এখানে একটি বড় আকারে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে কি হলো, এই জায়গাটা আবার কি করলো, গুণ 1 যোগ 6/100। এখানে 2 বার দিয়েছে। কেন 2 বার দিল? কেননা এখানে বছরে যে 2, মনে আছে, এই বছর 2 আর এখানে একটি করা আছে। ওকে, এখন দেখো, খেয়াল করে দেখো যে এখানে 3000 থাকলো, কিন্তু 1 যোগ এখানে একটা, এখানে আর একটা, যেখানে 2। আমি বললাম না ঠিক একই রকম হবে, শুধু এখানে 2 হবে। আবার যদি 3 বছরের ক্ষেত্রে লেখা যায় তাহলে এখানে 3 হবে, 4 বছরের ক্ষেত্রে এখানে 4 হবে। এই হচ্ছে পার্থক্য হবে। একই রকম ফর্মুলাগুলো, শুধু অঙ্কগুলো করতে হবে। এটা তোমরা একটু দেখে নিবা। ওকে, এইভাবে অঙ্কগুলো করা হয়েছে এবং এর সূত্র এই যে এখানে 2 দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন একই রকম তৃতীয় বছরের জন্য ওই যে আগের মতো অঙ্ক করে ক্যালকুলেশন করে জাস্ট এই যেখানে 3 দিয়েছে, এই যেখানে 3 দিয়েছে আর এখানে দিয়েছে 3, এই হচ্ছে পার্থক্য। তাহলে এইভাবে সূত্রগুলো কিন্তু বের করা যাবে। অনেকগুলো অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো কি করে বের করতে হয় সেগুলো আমরা দেখালাম। পরবর্তীতে আরও বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করব, যে চক্রবৃদ্ধির মূলধন এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটি কী করে বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো আলোচনা আমি এখান থেকে শেষ করলাম, 81 পেজ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এবং আমি অন্যান্য পর্বগুলো যে করেছি সেগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবা। আল্লাহ হাফেজ।